পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 50 এরপর জানিয়ে দেব লেবাননের শেষ 2 মাসের নিহত 2 শতাধিক শিশু ইউনিসেফ। আরো জানিয়ে দেব সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প। এরপর যা থাকছে সৌদিতে কাবার আদলে তৈরি মঞ্চে নাচ গান, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। এরপর জানিয়ে দেব সিরিয়ায় পানি বঞ্চিত 10 লাখ মানুষ। আরও যা থাকছে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে কি ভুল করলো ইউক্রেন। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা। সর্বশেষ দেব কর্ণাটকে 6 বাংলাদেশি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 50। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো 50 জন নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,972 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক। মঙ্গলবার 19 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল্লু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,972 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডে মন্ত্রণালয়ের বিবৃতি আরও জানিয়েছেন নিরলস এই হামলায় আরও অন্তত 1,04,008 জন ব্যক্তি আহত হয়েছে। মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় ইসরায়েল বাহিনীর অব্যাহত আগ্রাসনে 50 জন নিহত এবং আরও 110 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডের তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েল আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজা সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। লেবাননে শেষ 2 মাসে নিহত 2 শতাধিক শিশু। ইউনিসেফ। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছেন গত 2 মাস লেবানন 200 জনের বেশি শিশু নিহত এবং 1100 জন আহত হয়েছেন। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 231 জন। মঙ্গলবার 19 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়। জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, শুধু গত 2 মাসেই 2 শতাধিক শিশু নিহত হয়েছে। এই ভয়াবহতা সকলের কাছে অগ্রহণযোগ্য। তিনি এই হত্যাকাণ্ডের জন্য কে দায়ী সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যারা কিছুটা হলেও সংবাদ মাধ্যমের খবর অনুসরণ করে তারা জানেন এর জন্য কারা দায়ী। এলডার বলছেন লেবানন এবং গাজা যুদ্ধের মধ্যে মিল রয়েছে, যেখানে ইসরায়েল হামাসের মধ্যে 13 মাস বয়সী যুদ্ধে নিহত 43,000-এর বেশি লোকের একটি উল্লেখযোগ্য অংশ শিশু। ইউনিসেফ শিশুদের মনোসামাজিক সহায়তা এবং যুদ্ধ থেকে পালিয়ে আসা লক্ষাধিক শিশুকে সরবরাহ করে আসছে। সেনাবাহিনীর দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প। সামরিক বাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়ানোর পরিকল্পনা করছেন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিরাপত্তা দিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করার কথা জানিয়েছেন তিনি। সোমবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এই নিয়ে অনেক আগে থেকে চটেছিলেন ট্রাম্প। সীমান্ত পেরানো ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকোতে সীমান্ত প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ও সোশ্যাল রক্ষণশীল একজন অধিকার কর্মী লিখেছেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে বাইডেন হেল্প করছিলেন, তা আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিতে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করা সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে ওই পোস্ট শেয়ার করে ট্রাম্প লিখেছেন, সত্যি সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1,10,00,000 অবৈধ অভিবাসী বসবাস করছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত 2 কোটি পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবে। তার আগেই নতুন প্রশাসন সাজানোর কাজে মনোযোগ দিয়ে অভিবাসন বিষয়ে কট্টরপন্থী টম হোম্যানকে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে। এছাড়া সোমবার ট্রাম্প তার পরিবহন মন্ত্রী হিসাবে উইসকনসিন অঙ্গরাজ্যর সাবেক প্রতিনিধি ফক্স ও নিউজের সঞ্চালনায় শন ডাফিকে মনোনীত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন মন্ত্রী হিসাবে ডন সাফি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ ও গাড়ি, রেল, ট্রানজিট অন্যান্য পরিবহন সংক্রান্ত বিষয়ে দেখভালের দায়িত্ব পালন করবে। এছাড়া ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবেন ডাফি। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন জনগণের উদ্দেশ্যে ডাফি সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে এক পোস্টে লেখেন, আপনাদেরকে আমি পরিবহন খাতের সোনালী যুগে নিয়ে যেতে আগ্রহী। তবে বিশ্লেষকদের মতে ডাফির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হারে কমে ফেলা। সৌদিতে কাবার আদলে তৈরি মঞ্চে নাচ গান, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনেভার লোপেজ ও সেলিন ডিওন। এমন কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনের এলিও সারের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত করা হয় এক বিশেষ অনুষ্ঠানটি ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন। সেই আয়োজনেই খোলামেলা ও পোশাকে নাচ গান ও পরিবেশন করতে দেখা যায় জেনিফার ও লোপেজ ও সেলিন ডিওনকে। আর এরপর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। তবে স্টেজে পবিত্র কাবার আদলে কিছু ছিল না দাবি করে সৌদি ফ্যাক্ট ও চেঞ্জ ও সংস্থাগুলো জানিয়েছেন, ফ্যাশন শো চলাকালীন যেটি দেখা গিয়েছিল সেটি একটি গ্লাস কিউব। সৌদি আরবের অ্যান্টি রিউমার ও অথরিটি ও শোতে কাবার ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করছে কর্তৃপক্ষ। জানান, এটা শুধু একটা গ্লাস ও কিউব আকৃতির স্ট্রাকচার, যার সঙ্গে কাবা ও শরীফের কোনো সম্পর্ক নেই। সৌদি গণমাধ্যমে অভিযোগ করেছে, এ সমালোচনার পিছনে মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে, যারা সৌদি আরব ও দেশটির সংস্কার পরিকল্পনাকে টার্গেট করার চেষ্টা করছে। সৌদি আরবের ভিশন 2030 শুধু তেলের উপর ও অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে না, বস্তুত দেশটিতে সামাজিক সংস্কার, বিশেষ করে নারী অধিকারের জন্য কাজ চলছে। গত কয়েকদিন ধরে এক্স ও সাবেক টুইটার সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে রিয়াদের বিনোদন কার্যক্রমকে অপমানজনক হিসেবে বর্ণনা করা হচ্ছে। বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্বের এই ঘটনা সম্পর্কে মন্তব্য করছেন এবং কিছু পর্যবেক্ষণ এই প্রদর্শনীকে শয়তানি বলে অভিহিত করছেন। নেটিজেনরা রিয়াদের ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে অর্থনৈতিক বলে বর্ণনা করেছে। এমন কাণ্ডের জন্য সৌদি রাজপরিবার ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করছে। রিয়াদ ভিত্তিক ধর্মীয় নেতা আব্দুর রহমান আল
আদ্রি দাবি করেন মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ফ্যাশন শোতে নারীরা এই কাবার মতো আকৃতি ঘিরে বেড়াচ্ছে। তিনি দাবি করেন এটা দাজ্জালকে ডেকে আনার জন্য শয়তানি কাজ। পাকিস্তানেও অনেকে এই বিষয়ে মন্তব্য করেছেন। মোল্লা হাক্কানি নামের একজন বলছেন, রিয়াদে ফ্যাশন শো উইকের অনুষ্ঠানে কাবাকে অপমান করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কাবার মতো জায়গাটিতে ডিজাইন করেছিল। অর্ধনগ্ন নারীর সেখানে নাচিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিকৃত কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেখানে এই ফ্যাশন শো চলাকালীন দেখা যায়। সৌদি চ্যানেল আল আরাবিয়া টিভি 17 নভেম্বর সম্প্রচার সময় বলছিল যে সামাজিক মিডিয়ার অজানা ও সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। আল আরাবিয়া ওয়েবসাইট প্রকাশিত এক নিবন্ধনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রিয়াদ ও সিজনের সমালোচনা করে এই প্রচারগুলোর লক্ষ্য ছিল সৌদি সফট ও পাওয়ার এবং ভিশন 2030 কর্মসূচিকে বিকৃত করা। উল্লেখ্য, অক্টোবর শুরু হওয়ার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে শুরু থেকেই অনলাইনে সমালোচনা চলছিল। অনেকে একে গাজা লেবাননের যুদ্ধের সঙ্গে যুক্ত করে বলছে, এত মানুষ মৃত্যুর পরও রিয়াদে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রেখেছে। তবে আল আরাবিয়ার সম্প্রচারে সৌদপন্থী কলামিস্ট ও আবদুল্লাহ আল জাদাইয়া বলছেন, এই সমালোচনার পিছনে রয়েছে সৌদি আরবের নিষিদ্ধ ঘোষিত মুসলিম আদারহুড ও বিশ্বজুড়ে এই সদস্যরা। অনুষ্ঠানে নাচ নিয়ে সমালোচনার কারণ জানতে চাইলে জাদাও বলেন, সব অনুষ্ঠানে পরস্পর সম্পর্কে যুক্ত এবং তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মুখে হাসি ফোটানো। তিনি বলেন, ইতিহাসে মুসলমানরা যুদ্ধ, শান্তি, হত্যাকাণ্ড দেখেছে। তার মানে এই নয় যে জীবনে একেবারেই থেমে যাবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে বড় পরিবর্তনের মধ্যে যাচ্ছে। বিগত আমলে যারা লাভবান হয়েছেন, এই পরিবর্তনের বিরোধিতা করছেন, তারাই মূলত এইসব সমালোচনা করছে। পবিত্র কাবার আদলে তৈরি স্টেজ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল কায়দা হচ্ছে প্রথম দল যারা সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের দেশ হিসেবে সীমাবদ্ধ করার চেষ্টা করছিল। পৃথিবীতে এমন কোনো বিবেকবান ব্যক্তি আছে যে বলে কোনো ঘনক্ষেত বর্গকার জিনিস খাবার অবমাননা? তিনি দাবি করেন, সমালোচকরা মাত্র দুটি পবিত্র মসজিদের বিষয়টি তুলে ধরে সৌদি আরবকে করার চেষ্টা করে। সিরিয়ায় পানি বঞ্চিত 10 লাখ মানুষ। তুরস্কের সাম্প্রতিক বিমান হামলায় সিরিয়ার উত্তর পূর্ব অংশে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। স্থানীয় দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতিতে নাজেহাল দেশটির পানি ও চাহিদার মারাত্মকভাবে বেড়ে গেছে। তুরস্কের হামলার ফলে বিদ্যুৎ, পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খরা, যার প্রভাব পড়েছে লক্ষাধিক মানুষের জীবনে। মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, তুরস্কে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি বঞ্চিত হয়ে পড়েছেন 10 লাখ মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের অক্টোবর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত তুরস্কে উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় 100টিরও বেশি হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্য ছিল তেল ক্ষেত্র, গ্যাস সরবরাহ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। তুরস্ক দাবি করেছে যে এই হামলা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর আয় এবং ক্ষমতার উৎস ধ্বংস করার জন্য পরিচালিত হয়েছে। এই হামলার ফলে সিরিয়ায় হাসাকা ও প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মূল পানি সরবরাহ কেন্দ্র অলৌকিকের কার্যক্রম বন্ধ করে দেয়। সেখানকার বাসিন্দারা কিলোমিটার দূর থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানি সংগ্রহ করে এবং পানি সংগ্রহের জন্য প্রায় তারা লড়াইয়ে জড়িয়ে পড়ছে। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে কি ভুল করল ইউক্রেন? মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো রাশিয়ায় ভূখণ্ডে হামলা চালালো ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে 1000তম দিনে এই হামলা চালানো হলো। রাশিয়ার দাবি, মস্কোর ব্রায়ানস্ক ও সীমান্ত অঞ্চলে একটি সামরিক স্থাপনায় দূরপাল্লার 6টি ট্যাকটিক্যাল ও মিসাইল সিস্টেম ATACMS ও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কিন্তু এদের মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র গুলিও ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। তবে এই হামলায় রাশিয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে মার্কিন সংস্থা ব্যবহার করে কিয়েভকে কড়া হুমকি দেন রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিন ও মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, ইউক্রেনের বাহিনী যদি পশ্চিম দেশগুলো দেওয়া ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে রুশ ফেডারেশনের ওপর হামলা চালায়, তাহলে তা পারমাণবিক ও প্রত্যাঘাতের দিকে যাবে। প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা নবায়ন ও অনুমোদন করছেন। বার্তা সংস্থা তাস জানান,
নিয়মিত সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, রাশিয়ার নতুন পারমাণবিক নীতিমালা দেশের অভ্যন্তরে বাইরে গভীর বিশ্লেষণ দাবি করে। রাশিয়ার কুরস্ক অঞ্চল ও যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন ব্যবহার করে কিনা সেদিকে গভীর নজর রাখছে। এদিকে ইউক্রেনের হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। এই বিষয়ে রুশ আইন প্রণেতা মারিয়া ও বুটিনা বলেন, বাইডেন প্রশাসন যদি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হবে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন প্রশাসন যুদ্ধ পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দখলদারের কাছে ইউক্রেন কখনো আতঙ্ক করবে না। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য রাশিয়ার সেনাবাহিনীর সাজা দেওয়া হবে। যুদ্ধের 1000তম দিনে মঙ্গলবার রাশিয়ার আগ্রাসনের কাছে নীতি স্বীকার না করার অঙ্গীকার করছে ইউক্রেন। এর আগে সোমবার রাতে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলে ড্রোন হামলা ও এক শিশু সহ 8 জন নিহত হয়। রোববার আলাদা আরেকটি হামলায় 89 জন নিহত হয়। ছোট্ট শহর হালকিভেরও আবাসিক ভবনে ড্রোন হামলায় 2 শিশু সহ 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল পুলিশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে লিখেছেন, ভবনটি ছিল স্থানীয় স্কুলের এক ডরমিটরি। রাশিয়ার এইসব হামলার পরে ইউক্রেন যুদ্ধের 1000 দিনে এসে নথি স্বীকার না করার অঙ্গীকার করলেন। যুদ্ধ পরিস্থিতি উঠিয়ে পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে। জেলেনস্কি এক্সে লিখেছেন, রাশিয়ার আমাদের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে চলছে। তাদের হামলায় এটি পরিপূর্ণ হচ্ছে যে পুতিন চান যুদ্ধ চলতে, তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নন। এদিকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুমতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চড়ছেন ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা। এ নিয়ে কড়া সমালোচনা করছেন তারা। ট্রাম্প শিবিরে বাইডেনের এই দূর সমালোচকের মধ্যে রয়েছেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মার্কিন কংগ্রেসের তার দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থী সদস্য সহ আরও অনেকে। তারা বলছেন, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট ও পদে বসার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতে চাচ্ছে বাইডেন প্রশাসন। বাইডেনের ওই অনুমতির পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই মিলিটারি ও ইন্ডাস্ট্রিয়াল ও কমপ্লেক্স সামরিক বাহিনী অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছে। বাইডেনের কড়া সমালোচনা করছেন ট্রাম্পের প্রথম মেয়াদ জাতীয় গোয়েন্দার ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে কাজ করা রিচার্ড ও গ্রেনো। লিখছেন, ক্ষমতা হস্তান্তরের সময় বাইডেন ইউক্রেনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারেন তা কেউ ধারণা করেননি। বিষয়টি এমন নতুন শুরু করেছে, ফলে সব বদলে গেল। আগের সব হিসাব নিকাশ এখন অকার্যকর। অমান্য সমালোচনাকারীর মধ্যে রয়েছেন কঠোর ডানপন্থী কংগ্রেস সদস্য মার্জারিও টেইলর ও ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মাইক বলছেন, তৃতীয় যুদ্ধ শুরুর জন্য একটি মঞ্চ তৈরি করে দিলেন জো বাইডেন। এটা যেন সত্যি না হয়। আসুন সেই প্রার্থনা আমরা সবাই করি।